যে যারা এই অনুন্নত সম্প্রদায় যাদের চন্ডাল বলা হয়, এরা যেন যে মরাকে যে বস্ত্র পরিধান করে শ্মশানে নিয়ে যাওয়া হয় ওই বস্ত্র এরা পরতে পারবে, এরা অন্য কোনো বস্ত্র পরিধান করতে পারবে। বড় বড় ইচ্ছা তো মারো, হ্যাঁ এই ভগবান সে ভগবান, ভগবান নিন্দা করি। গীতাটাকে অধ্যয়ন করো, যে গীতা পড়ো, পড়ার অধিকারটা পেয়েছিলে। ভাবো আম্বেদকর সাহেবের জন্ম কত, 1891। এ অনেক বোঝে না, বোঝে নাই কি বুঝবো খালি। শিক্ষিত হয়ে যদি অশিক্ষিত হয় তাহলে বুঝানোই যায় না। বিদ্যা পেলেই বিদ্যা নয় নাকি? বিদ্যা গ্রহণ করে বিদ্যান হতে হয়, শিক্ষা গ্রহণ করে সুশিক্ষিত হতে হয়, সুশিক্ষিত হতে হয়। খালি শিক্ষিত হলে না তো। পুঁথিগত বিদ্যা রয়েছে, ছেলে মেয়ে আর নিজের বউটার নিয়ে ভালো আছে, মা বাবা গ্রামে তাল পাতা তলে শীতে পড়ে রয়েছে, কি শিক্ষিত হয়েছ তোমার মতো বেতাল শিক্ষিত পৃথিবীতে আছে নাকি? অত্যেতে যা জোন খাটিয়ে খায় সেইটাই ভালো। কথা ঠিক করছি তো আমি? কথা কই শিক্ষা পেয়ে তোমার দ্বারা যদি সমাজের কল্যাণ হয়, তোমার দ্বারা যদি তোমার মা বাবা শান্তিতে থাকে, পরিবার ভালো থাকে, এবং তোমার দ্বারা জগতের উন্নতি সাধন হবে, তোমার দ্বারা দুইজন মানুষ হবে, তুমি নিজে যেমন আর একজনকে তেমন তৈরি করার চেষ্টা করবে, তবেই তো তুমি একজন সুশিক্ষিত মানুষ। এটা ভাবতে হবে। বিদ্যা পেলাম বিজ্ঞান হলাম না, তাহলে তো হবে না। 1891 সালে আম্বেদকরের জন্ম, 1846 গুরুচাঁদ ঠাকুর, 1846 13ই মার্চ। গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র, তার জন্ম 1867। তাই আম্বেদকর সাহেবের জন্ম 1891, আর গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শশীভূষণের জন্ম 1867। ডিফারেন্স 25 ইয়ার্স। 25 থেকে 26 বছরের ডিফারেন্স। মানে শশীভূষণ ঠাকুরের থেকে আম্বেদকর সাহেব 25 থেকে 26 বছরের ছোট ছিল। আপনি ভাবেন তাহলে গুরুচাঁদ ঠাকুরের লড়াই কত আগে। এরা সেই আম্বেদকরের বড় করতে যে গুরুচাঁদকে বুঝলেন কত বেতাল, সাল তারিখ জানে না, ডেট জানে না। হ্যাঁ, গুরুচাঁদ ঠাকুরের থেকে বড় ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম ছিল 1820। উনি গুরুচাঁদ ঠাকুরের থেকে বড় ছিলেন, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 35 স্কুল করেছিলেন, আর গুরুচাঁদ ঠাকুর স্কুল করেছিলেন 3949। ব্রিটিশ সরকারের 1931 সালের সেন্সাস রিপোর্ট অনুসারে ওয়ার্ল্ডে এমন কোন মনীষী জন্মায়নি যে এতগুলো স্কুল করেছে। এটা একমাত্র গুরুচাঁদ ঠাকুর করে দেখে গেছিলেন। উনি কি খালি বলেছিলেন নাকি যে নমো করা ওর মধ্যে পড়াশোনা করবে? উনি দেখেছিলেন একটা কান্ট্রি বলি, একটা রাষ্ট্র বলি বা একটা স্টেট বলি, আমরা যা কিছু বলি না কেন, তার উন্নতি সাধন করতে গেলে তার প্রথম হচ্ছে শিক্ষা, তাই কি না? তাহলে সেই মানুষটাকে আমরা মূল্যায়ন করতে পারলাম না। এই মানুষ যদি এদের মধ্যে না এসে যদি অন্য জায়গা থাকতো, এর সোনা দিয়ে বাঁধানো থাকতো ভারতের সব জায়গায়। ভাববার বিষয়। কি কথা এই বলবা, দেখবো আমাকে কিছু আছে মাথায় ছাড়িয়ে দিল, কিছু বসে না। উনি যে কি বোঝান বুঝিয়েছে, উনি ওই বুঝিয়েছে, উনি বুঝিয়ে গেছে, বুঝলেন? উনি বুঝিয়ে গেছে না। ওই যে বলা না এসে উনি একটা গান শুনবে, সেই ওপার হতে জানা। এক শ্রেণীর আছে আমারে বলতেছে যে ওইটা সে মতুয়াকে দালাল, আমার মতুয়াকে দালাল বানাইছে। এই সব কথা কইতেন কি করছি। আমার কথা হচ্ছে, আপনি যদি এই সম্প্রদায়ের মধ্যে এসে থাকেন, আপনাকে একটা কথা ভাবতে হবে। আপনি গীতা অধ্যয়ন করছেন, তাহলে আপনি তো গীতা পড়ার অধিকার পাননি, আপনাকে পড়তে দেওয়া হয়নি। এমনকি ইন্ডিয়ান একটা ফিল্ম বেরিয়েছে, তার মধ্যে দেখাচ্ছে
কোন একটা ছেলে একবার বলেছে ওম নমো শিবায়, এই ওম শব্দ উচ্চারণ করা মাত্র তার জিহ্বাটাকে কেটে নেওয়া হয়েছে। গুরুচাঁদ ঠাকুর একটা জিনিস জেনেছিলেন যে শিক্ষিত হলে একদিন এরা মূল সত্যটাকে তুলে ধরতে পারবে। আজকে মতুয়ারা সেই সত্য কথাগুলো বলছে। তাহলে আপনি গীতা, আমি গীতাকে অবমাননা করছি না, গীতা একটা বেস্ট গ্রন্থ। গীতা পড়লে মানুষের চৈতন্য সত্তা জাগ্রত হয়। তাহলে আপনি তো পড়তেই পারতেন, আপনার তো আক্ষরিক জ্ঞান ছিল। তাহলে আপনি যে শ্রীকৃষ্ণের গীতাটাকে অধ্যয়ন করছেন সেটা কার দ্বারাই? গুরুচাঁদ ঠাকুর আপনাকে শিক্ষার সুযোগ করিয়ে দিয়েছিলেন, তাই আপনি গীতাটা অধ্যয়ন করতে পারছেন। তাহলে গীতার জ্ঞান নেওয়ার আগে আপনার ভাবা উচিত যার দ্বারা আপনি গীতাটাকে পড়তে পারছেন একবার হলেও গুরুচাঁদকে একটা প্রণাম আপনার ভাবেন না। কিভাবে কথা ভুল আসছে নাকি? এর পরিষ্কার কথা। এতে ওই বইয়ে গিয়ে বলে আমার বাইরে দেয় না, ওকে গাড়ি তো আমি বেশি গাই, ওরা দেখছে না তো একটু সেই কি পাই, সত্যি কথা বলে। হ্যাঁ ওসব ভয় আমি পারি না কি। আর যারা মায়না দেবে না দেবে না তাতে কি হয়েছে, আমি কি বাড়ি যে সাজিয়ে গাবো দিচ্ছি ওই বল দাদা বলা বলা দাদা আমার একজন ধরনের মানুষ, আমার সাথে অনেক দিনের পরিচয়। এদিকে আসিয়ে গান গাইলে দাদার সঙ্গে দেখা হয়। দাদা একটা গানের অনুরোধ করেছেন কে ননাদি সরকারের ওপার হতে যায়, গানটা শুনে আপনারাও শোনেন। এই গান করে আমি এর মধ্যে দু চারটে আলোচনা করে আসছি। ওপার হতে যারা কোথায় স্ত্রী কর সাথে এসেছিল তারা চলে গেছে যে যারা দেশে, ও আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। আমার হতাশে কাঁদিছে বসে একাকি, দিবাকর বসিল ওই পাটে, আমার চেনা পথিকে পাই না খুঁজি, কোথা হতে এসেছি পাই না বুঝে, পাই না খুঁজে, কোথা হতে এসেছি আমি অচেনা পথিকে পাই না খুঁজে, কোথা হতে এসেছি আমি পাই না খুঁজে, আজ ক্লান্ত নবীর ছায়ায় ধরণী ধুলির মায়ায়, আমি কোথায় ছিলাম কোথায় গেলাম, আবার আমি কোথায় চলে যাব। আত্মার তিনটে পরিবর্তন, স্থানান্তর,
রূপান্তর, অবস্থান্তর। স্থানান্তর কেমন? আমরা তো জন্মান্তরবাদ মানি। জন্মান্তরবাদ যদি না মানতাম তাহলে কি রশ্মি ঘোষাই লিখতে পারত নবদ্বীপের নিত্যানন্দ নারকেল বাড়ির মহানন্দ? ঠিক তো নাকি? তাহলে আমরা জন্মান্তরবাদ মানি। এটা তিনটে পরিবর্তন হয়, স্থানান্তর হয়। আমি এই জন্মে এই স্থানে জন্মেছি, হয়তো পরের জন্মে আমাকে আমার আত্মাটাকে, আত্মা বলতে তো একটা বস্তু আছে, আত্মার মরণ নেই। আত্মা এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার হয়। এই জন্য আপনি এখানে আছেন, দেখা গেল এখানে অনেক মানুষের সাথে ক্যান্সার হচ্ছে আপনার সাথে। আপনি ডাক করে ঠাকুরে বলে, ঠাকুর এই পলতায় আমার আর জন্ম দিয়ে না, সাতার পলতায় নিয়ে থাকবো না। ওড়িশানো দেখলো, যা সারা জীবন তুই বাংলা বলে গেলি, এবার তোরে আমেরিকায় ট্রান্সফার করলাম। আমেরিকায় পাঠায় দিল। এবার আমেরিকায় যে শুধু ইংলিশে কথা বলেন, একদম আমেরিকা পাঠায় দিল। আমি ঠাকুরে কইছি, ঠাকুর এই জন্মে খালি বাংলাদেশ আর এই পশ্চিম বাংলা দিয়া ভারত দিয়ে গেছে। এই পরের জন্মে আমি যেন মতো ধর্ম প্রচার করতে পারি, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মান, রাশিয়া, ওইখানে দেও পাঠাইয়া বসিয়া আমি যেন প্রথম থেকে বলি বাংলা ছাড়িয়া, বাংলা বাদ দিয়া খালি ইংলিশে কথা পাবো। আই আমি শিশির হ্যাঁ, হবে না কেন? হবে না। আত্মার পরিবর্তন তিনটি। এটা হচ্ছে স্থানান্তর, এক স্থান থেকে অন্য স্থান। অবস্থানটা কি? আমি এই জন্মে কবিতায়, এই আমার একটা অবস্থা, এটাই পরিবর্তন ঘটায়। কোনো কোনো লোক আছে না, একটু গান টান শিয়ে টিয়া, তার কাছে যদি কেউ যায় একটু কথা বলতে, বাবু কথা কয় না, পিছনে যে বাবু একটু একটা একটু যদি কথা বলতে, তুমি যা ব্যবহার করতেছো উনি দেখতেছেন, উনি ওখান থেকে সিগনেচার দিচ্ছে, করে বেড়া। এবার তো ভালো জায়গা পাঠাচ্ছি, মানুষ তোর পিছনে ঘুরতেছে। এরপরে এমন জায়গা পাঠাবো, দুর্গন্ধের চেলা তোর কাছে কেউ যাবে না, মেতরও পাঠাবো। কথা বুঝেছ নাকি? এগুলো হচ্ছে কর্মগুণী হয়, কর্মের দ্বারা তার অবস্থার পরিবর্তন ঘটবে। এই জন্য কারো প্রতি দুর্ব্যবহার করি না। এই জন্মে তুমি যদি একটু ভালো জায়গা পাও, এটা তোমার পূর্ব জন্মের স্বীকৃতির ফল। এই জন্মে এমন কর্ম করিয়ে দিয়ে না যে এর পরের জন্মে আবার কথা বোঝো, এটা বুঝে দেবো। এটা অবস্থান, কথা বোঝা যাচ্ছে নাকি? পরিষ্কার। স্থানান্তর, অবস্থান্তর, আর একটা হচ্ছে রূপান্তর। রূপান্তর কেমন? আমি জন্মে মানুষ হয়ে আসছি, ব্যবহার একেবারে কুকুরের মতো। ভগবান দেখলো তাই ওরে আর মানুষ বানানো দরকার নাই, ভাবটা কুকুরের মতো। এই পরের জন্মে সাক্ষী দিয়ে কুকুর বানায় দাও, করে খালি ঘুরে বেড়াবে, পশুর মতো করে দেবে। কথা বুঝেছ নাকি? জল দিয়ে ওই কথা বাড়ি নিয়ে যাবো। ব্যবহার মানুষ হয়ে যেন তোমার মানুষের মতো ব্যবহার হয়। আকার মতো মানুষ, চারিত্রিক কতদিন থেকে তুমি মানুষ হবে না, চরিত্রের দিকে যেন তুমি মানুষ হতে। কোনো সাধু, কোনো গুরু মহাজ, এটা হয় কোনো জন্মের কোনো টান থাকে। আপনি দেখবেন কোন একটা লোককে দেখে আপনার এমন ভালো লাগবে, আপনি তাকে কোনোদিন দেখেন, কিন্তু তার সঙ্গে
আপনার একটা ভালোবাসা হয় কি না? আপনি কিন্তু তাকে কোনোদিন দেখেনি, তার প্রতি আপনার একটা টান জন্মেছে। এটা হচ্ছে কি, হয়তো পূর্ব জন্মে তার সঙ্গে আপনার কোনো একটা কানেকশন ছিল। এরকম হয় কিন্তু আবার কারোর সাথে গুতোয়েও ভালোবাসা হয় না। এটা বহু জন্মের চার, এ নিয়ে ব্যথা পাও কেন? মনে রাখো, যা হচ্ছে তার ইশারায়, তবে নিজের কর্মটাকে নিজে ঠিক রাখো। তিনি দুটো জগৎ বলেছেন, দুই নিয়ে দুনিয়া, ভালো আর একটা মানুষের মধ্যে তার চৈতন্য সত্তা দিয়েছে বলি কি ভালো কি মন্দ একটা মানুষ কিন্তু বুঝতে পারে। এ বলে না যা করে সব ঈশ্বর করে। ঈশ্বর কখন করে? যখন পূর্ণভাবে কেউ ঈশ্বরকে আত্মসমর্পণ করে, তখন ঈশ্বর তার হয়ে সব কাজ করে। কিন্তু তুমি যখন বুঝতে পারতেছ, যুবকের মেয়ের হাত ধরে টান দিলে মগুর মার্কা ধোলাই সালসা খাবা, হাত টান দিয়ে যদি করো যে যা করে গোবিন্দ করে বাড়ি খাও, ওসব না, ও জায়গা আলাদা আর এ জায়গা আলাদা। ওরা বুঝেছো? একটা পুতুল, একটা পুতুল, কাঠের পুতুল, তাকে সুতো দিয়ে টানছে, তুমি যেভাবে নাচাচ্ছ সে নাচছে, তার মানে কি তার মধ্যে কোনো চৈতন্য সত্তা নাই? সে ভালো মন্দ বুঝতে পারছে না। তো খেলোয়াড় যেভাবে খেলাচ্ছে সে সেইভাবে খেলছে, কিন্তু তোমার মধ্যে ভালো মন্দ বোঝার একটা শক্তি ভরে দিয়েছে। তাহলে তুমি ভালোটা তুই পরের মাঝে রান ধরে টান দেবো, তুমি তো জানোই যে বন্ধ কাজ গেলে কেন এবার দোলাই খাও। গুরুচান ঠাকুরের কাছে একজন বলছে কি বাবা একটা আশীর্বাদ দেন। গুরুচান ঠাকুর বললেন যাও ভালো হও, ভালো থাকবা। ওই যে এরকম একটা বাতিল আশীর্বাদ দিলে একবারে আশীর্বাদ দিবা পাঁচতলা নামার পরে। ঠাকুর বলে কেন আশীর্বাদ খারাপ? ভাবলাম ভালো হও, ভালো থাকবা। কাজে ভালো হয় কেন? কাজে ভালো বুঝিস না তুই? বিয়ে হয়েছিস? হ্যাঁ বিয়ে হয়েছে। ছেলে মেয়ে কয়জন? 3 জন। তো স্বামী টালি আছে? বলে হ্যাঁ। বলে কয় স্বামী? বলে ওরা 3 বোন, বন্ডারে আমি বিয়ে করেছি আর 2 আছে। বলে আজকেই বাড়ি যে ওই দুটোরও তুমি বিয়ে হবে না। কয়ে ওই দুটোর বিয়ে মানসিক বেতাল কবে না? কয়ে একটু আমি দিয়ে করি, ভালো কাজ বুঝিস না। তো ওই দুটোর বিয়ে বেতাল কয়, এটা তো ভালো বুঝিস। তাহলে যেটা ভালো কাজ নয় তার থেকে তুমি দূরে কখন তিনি কাজ করেন? যখন পূর্ণ হরি প্রেমে পাগল হয়ে যান। এই স্তরটা কোথায় দেবী? আমাদের সেম যা করতেছে না, সেম থেকে এই সময় জোরে বাজাবি যাতে দেখে যাবে বোর্ড নাই। এটা আউট না হয়েছে, যে দেখবি যে সেট দেশে সলাট করে বাড়ি দিয়ে ওই বুড়ি লোক পাইছে। হা 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 এই জন্য আমরা নিজেকে নিজে সংশোধন করতে হবে। পাগলের স্তরটা আলাদা, কোন স্তরে গেলে তিনি কাজ করেন। আমি ছোট্ট একটা ঘটনা বুঝতে পারি। অশ্বিনী বসে যাচ্ছে না, আমি কি আমাতে আছি? আমি কি আমাতে আছি? কোন স্তরে গেলে তিনি কাজ করেন? আমি তো আমাতে নাই। আমি কি আমাতে আছি? হরিচাঁদের রূপে নয়ন দিলে হারে পাবেন পাই। এই স্তর যখন মানুষ যায়, তখন যদি কোনো মেয়ের হাত ধরেও টান দেয়, সেই মেয়ে তাকে তখন কিছু বলে না। কেন? তার ভাব দেখে বুঝতে পারে ইনি এই জগতের ভাব ধারায় আর নাই, ইনি হরি প্রেমের ভাবে সবাইকে সাধনা। এই বছরের আমি যত জায়গা গান গেয়েছি, শ্রেষ্ঠ মাইক আমি এখানে পেলাম।
মানে এত পারফেক্ট সেটিং সব জায়গা পাওয়া যায় না। বয়স হয়ে গেছে বাবুর, তো উনিও পরিপক্ক হয়ে গেছে। ডাক্তার যত বুড়ো হয় তত দাম বাড়ে, বুঝলি না? ডাক্তার যত বুড়ো হবে তত দাম বাড়বে। বলে ওনার অভিজ্ঞতা বেশি, ওই বুড়োটার দাঁড়িয়ে যাবো না। আমার বুড়ো ওর তালে পড়িছে, সত্যি খুব ভালো ছিল। আমার যদি আবার বায়না দেয় ওনারই আনবা, দেবা নাকি আবার বায়না দিলি ওনারই আনবা। গোলক পাগল একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, কোন স্তরে বিলেটা রাস্তা দিয়ে চলছে। একজন মা তার ছোট্ট একটি ছেলে কোন একটা দুরারোগ্য ব্যাধিতে তার জীবন অবসান কালে মানে হবে বুঝতে পারছে, শ্বাস নিতে পারছে, চলে যাবে। আস্তে বাবা চলে যাচ্ছে, বাবা ঠিক আছে, শ্বাস নিতে পারছে না। ওই মুহূর্তে গোলক পাগল ওই রাস্তা দিয়ে বলছে জয় হরি বল, গৌর হরি বল। ওই মেয়েটার শব্দ শুনে তখন ভাবলেন, শুনেছি পাগলের কি মহলে কত বড় মানুষ আছে, আমি একটু পাগলকে দেখি যদি আমার ছেলেটা জীবন ফিরে পায়। মায়ের মন যদি পায় সন্তানের জীবন ফিরে, সেই মা কি করতে পারে? পাগলকে গিয়ে পাজানের বলে, পাগল আমার ছেলের অবস্থা ভালো না, একটু যাবে? পাগল বলো হ্যাঁ কই তো কাছে গেছে বলতে ছেলে কোলে দিই, ছেলেটারে কোলে দিছে, টাকাই টাকাই এমন একটা আসার দিছে, এক আসারে মারিয়ে ফেলেছে, মানে মরে নাই তাই মারিয়ে ফেলেছে। বাড়ির লোক সবাই দৌড়ে আসছে, দেখে যে ছেলে মাথাটা ফ্র্যাকচার হয়ে ঠিকঠাক জায়গায় পড়েছে। আনলাম বাসাতে, মানে বললো গ্রামের মানুষ সম্মিলিত ভাবে গোলক পাগলকে অ্যাটাক করল। বাঁচার জন্য কি করলো, কাপড় টাপড় খুলিয়ে ওরা কান্দির দিক তো উঠতেছে যে বাবা সারা রেহাই নেই, আর গ্রামের মানুষ পিছনে দৌড়ে যেতেছে। ঠাকুর আমার বসে আছে, গোলক পাশে গিয়ে দাঁড়াচ্ছে, বাবা আমি কিচ্ছু করি নাই, ওই শয়তানটা আমার মারতে এসেছে, তাও আর ওইটাকে মানে ধুয়ে গেছে। এরা নিয়ে ঠাকুরের কাছে নালিশ দিয়েছে, বাবা আপনার ভক্ত মরা বাঁচায়, আর আপনার এই পাগল আমার ছেলেটাকে মেরে আসে, আপনি বলেন আমরা কি করবো? ছেলেটা মারা যেত, কিন্তু সেই অবস্থায় গিয়ে আমি ভাবলাম জীবন দেবে ছেলেটাকে বাঁচান দেবে। পরিচয় ঠাকুর বলেন, এগুলো তুই যে আমার কাছে এসে বললি কিচ্ছু করিস নাই, ওরা খালি খালি তোমার মারতে আসতেছে। ওকে বলে সালমানিয়া তুই হয়েছে, বলে বাবা আমি এখনো বলছি আমি কিচ্ছু করি, বলো সত্যি তুই কিছু করিস না? তাহলে ওরা কি মিথ্যা বলছে? তাহলে আমি বললাম তো আমি কিচ্ছু করি। ওরা যে বলছে তুই আসার দিয়েছিস, ওরা বললে হবে না, আমি বাচ্চার কাছে গেলাম, ছেলেটারে কোলে নিলাম, তুমিই তো আমারে বললে যে তুই ফাঁসাতে মারি। কোন স্তরে দাঁড়ালি তখন তারই ভালো, বলে তুমি তো আমার বললি ফাঁসাতে। ঠাকুর বললেন আমি কইছি তো, আচ্ছা ঠিক আছে, তাই আমি এবার বলছি যা ওই ছেলেটার কানে হরিনাম দিয়ে জীবন দিলেন। ওইখান থেকে এক দৌড় দিয়ে গেল, ছেলেটার কর্ণমূলী ঠাকুরের নাম দিয়ে বাঁচায় আসে। মা বাবা দুইজন সন্তানকে নিয়ে ঠাকুরের কাছে এসে বলল, আপনার কাছে জিজ্ঞাসা, ছেলেটাকে মারলই বা কেন, জীবনই বা দিল কেন? ঠাকুর বললেন কি, তোরা কি জানিস আমার গোলক ওই মুহূর্তে তোর বাড়ি গেছে কেন? তোর পূর্ব জন্মে স্বীকৃতি ছিল যে এই মুহূর্তে একজন হরিভক্তের চরণ ধরি তোর বাড়িতে পড়েছিল, সেই হরিভক্তের চরণ ধরিতে তোর ছেলেটা তো মারাই যেত,
আমার গোলক বুঝতে পেরে নিজের হাতে মানল, হরি ভক্তের হাতে জীবন গেছে বলে তাই নতুন জীবন পেয়েছে, জীবন ফিরে গেল। এরা তখন যা করে হরি তাই আমি তুমি করাই আমার ওই করাই, এই যে তোমার করাই তোমার খালি বাড়ির আমি আর সাড়ে দোলনায় কত দোল খেলেছি, হাসির মঞ্চে কত গান গেয়েছি, আষাঢ় দোলনায় কত কত দোল খেয়েছি, হাসির মঞ্চে কত গান গেয়েছি। সেই স্মৃতিগুলো আমাদের সকলের ভেসে ওঠে। আমরা আজ থেকে ৩০ বছর আগের কথা যদি বলি, এখানকার অনেক মানুষ যারা গ্রামগঞ্জে বাড়ি, তখন আমাদের নারাবন থাকতো, নারাবন, আমরা নারাবন বলতাম। বিচুলি কাটা হয়ে গেল, ভাই বোন সবাই মিলে গোলা দৌড় খেলতাম, কত যে কত খেলা, বাবার করেছিলাম, মায়ের কোলে কত ভালোবাসা। দিন যত গেল আস্তে আস্তে আনন্দ সব নষ্ট হয়ে গেল। আষাঢ় দোলনায় কত দোল খেলেছে, হাসির মঞ্চে যাদের নিয়ে গান গিয়েছিলাম, আমার এইটুকু বয়স, আমার সঙ্গে প্রথম যারা গান গিয়েছে তারা কেউ সবাই যে যার মতো তৈরি ভাসিয়েছে। তুমিও কি মনে করো চিরদিন থাকবে বন্ধু? নয় নয় নয়, যে কোনো মুহূর্তে তোমাকেও চলে যেতে হতে। আমি আসলে দোলনায় কত দোল খেলেছি, যে বাবা আমার জীবন খুব দারিদ্রতার মধ্যে থেকে উঠেছি, তো বাবা করতেন কি, পাটের জমিতে পাট নিগড়াতেন, আমাকে ওই আইয়ের উপরে বসাই একটা সালাদ চটে একটা সিলেট পেন্সিল দিয়ে বাবা ওই পাট নিগড়াতেন, ভিতর থেকে আমার ডেকে বলতেন, শিশির কম সরে সরে। আমি আইয়ে বসে লিখতাম, এত দারিদ্রতার বড় হয়েছিল আমার কবি জীবনে। আমি তো কবি গান শিখবই না, আমাকে যখন বড় একজন সরকার তাড়িয়ে দিল, গাড়ির থেকে নামিয়ে দিল, আমি বাবাকে বললাম আমার দ্বারা কবি গান হবে। তারা বলেছে আমাকে ব্যবসা করে খেতে। বাবা বললেন, জন্ম দিয়েছি আমি জানি তুমি কি পারবে কি পারবে না, তুমি অন্য কারো কথা শোনো কেন? একজন তাড়িয়ে দিয়েছে, কি হবে? তোমার জন্য তো আর একজন আছে, তুমি হয়তো জায়গা মতো যাচ্ছ না। আমি বললাম, একদিন তুমি কবি হবে, আমি তোমার পিতা কথা দিলাম, একদিন তুমি কবি হবে। আজকে শিশির যতটুকু যা হবে ঠিক, যার দেখার কথা সেই মানুষটাই আমার কাছে নাই, তিনি চলে গেলেন। এই জন্য আমি মনে করি, একমাত্র আপনি যদি আপনার মা বাবার প্রতি ভরসা রাখেন, তাদের আশীর্বাদ কোনোদিন বিফলে যায় না। আমি আমার বাবার কথা শুনে লাস্টে এগিয়েছিলাম, যতটুকু যা হয়েছে আমার বাবার জন্য আর আমার সেগুলোর জন্য। সেই স্মৃতিগুলো এখন ভেসে ওঠে, যার জন্য হলাম সেই মানুষটা পাগল বিজয় সরকার লিখলো না, মণিকাঞ্চন মুক্তা মানিক না থাকলে ঘরে, অর্থ হলে মেলে সব দিন কয়েক পরে, কিন্তু মন বিক্রি হয়ে মনের দরে, যে একবার হারায় যায় তারে আর ফিরে পাওয়া যায়। এরকম কিছু করো না কোনো অর্থের জন্য, আপন কোনো মানুষকে হারায় ফেলো না।
আজ অর্থ নাই, কালকে আসবে, কিন্তু যে মানুষটাকে হারায় ফেলবে তাকে আর তুমি ফিরে বলবে পাবে না। এই জন্য কেন আমাদের সরকার লিখে আশার দোলনায় কত দোল খেয়েছি, হাসির মঞ্চে কত গান গেয়েছি, আমি জানি সবাই খেলেছি খেলা, একদিন মিলাইয়াছি সুরের মেলা। আমার কি হতে কি হয়ে গেল, কি কোথা চলে গেল, কি সারা পাইনা মাথা উঠে। ছোট্ট একটা বোন ছিল, ছোট্ট বোনটার বিয়ে হয়ে গেল। ওর একটা পুত্র সন্তান হবার সময় তখন এত অত্যাধুনিক চিকিৎসা আমরা সেইভাবে গ্রামে পাই। গ্রামে থাকতাম তো, এখন আমি গ্রামে আছি। তা ওর ডেলিভারি হবার সময় কিছুটা ভুল করে বসলো আমার বাড়ির লোক। তারা বললো বাড়ি বসে হয়তো ডেলিভারিটা, এই ভুলের জন্য বোনটাকে হারাতে হবে। ছেলেটা হওয়ার পরে ওর নিঃশ্বাস নিতে কষ্ট আরম্ভ হয়ে গেল। মা তখন ওদের বললেন যে এগুলো ছেড়ে দেন, যেভাবে কোনো তাড়াতাড়ি হাসপাতালে ওই একটা ভ্যানে পড়ি, তখন গাড়িও নেই, টাকার মধ্যে দিয়ে ভ্যান ঠেলে ঠেলে, তখন গ্রামে তো ওই গরুর গাড়িটাই বাউন্স এত কাজ, ওই ভ্যানে করে ঠেলে নিয়ে যাচ্ছিল। মাঝ রাস্তা যেতে যেতে তার পাশেই ছিল, আমাকে শুধু একটা কথা বলল, ভাই আমি তো আর ফিরবো না, মনে হয় আমার ছেলেটাকে জন্ম দিয়েছে, ওর যেন কোনোদিন কষ্ট না হয়, একটু দেখে রাখিস। কথা বলি ও চলে গেল। যে এই যাদের হারিয়ে ফেলেছি আর কোনোদিন ফিরে পাবো আমি জানি। এই জন্য আমি মনে করি নিজের আপন মানুষকে আঁকড়ে ধরে রাখো, যে কয়টা দিন আছো তাদেরকে আঁকড়ে ধরে রাখো। আমি ওপর রানাঘাটে আমার জমি রাখা ছিল, আমি যে গান বাজনা করি আমার গ্রামে থাকা চলে না, আমি একদম গ্রামে থাকি। গিয়েছি বাড়িতে অনুষ্ঠান হয় জ্যৈষ্ঠ মাসের প্রথম শুক্রবার থেকে 9 দিন পর্যন্ত অনুষ্ঠান। গতবার দল হয়েছিল 131টা, এবার প্রায় 200-র উপরে দল হবে 9 দিন পর্যন্ত। আমি বাবাকে বললাম, আমি তো কেবল একটু গান গাওয়া ধরলাম, তাহলে কি করা যায়? তাহলে আমি রানাঘাট ওখানে বাড়ি করি। বলে না না, কে বলেছে? তাহলে না ওখানে করি, যাতায়াতে সুবিধা হবে, যদি কোনোদিন একটু ভালো জায়গায় যেতে পারি। তাহলে তাতে কি হয়েছে, তুমি গ্রামেই থাকবে, তোমার মা, তোমার ভাই, তোমার দাদা সারা জীবন তোমাকে কষ্ট করে মানুষ করেছে, এত কষ্ট করেছে তোমার জন্য। তাহলে তুমি আজকে দুটো টাকার মুখ দেখলেই ওখানে চলে যাবে, তোমার দাদাকে এখানে ছেড়ে চলে যাবে, এটা তোমার উচিত হবে। তুমি এখানে থাকো, রানাঘাটের জমি বিক্রি করো, এখানে বাড়ি করো, কদিন তুমি থাকবা? আমার 70+ হয়ে গেল, হয়তো আমি তাড়াতাড়ি চলে যাবো। বাবা বলছে তাহলে তুমি না 70 থাকলে না 80 থাকলে, তার বেশি তো থাকবা না, অর্ধেক বয়স তোমার হয়েই গেছে। এই কটা দিনকে গ্রামে তুমি কাটাতে পারো না? ভাই বোন সবাইকে একসাথে নিয়ে তারপরের দিন এসে রানাঘাটের জমি বিক্রি করে দেবে না, থাকবে বাড়িতে থাকবে। বাবা হাত ধরে কথা দিয়ে দিয়েছে, এই গ্রামের মানুষের সঙ্গে তোমার সম্পর্ক, তোমার কারণে যদি কোনো হরিভক্তের চরণ ধুলি এই গ্রামে পড়ে
কত হরিভক্ত তোমার জন্য হয়তো আসতে পারে, তুমি কোনোদিন এই গ্রাম ছেড়ে দিও। সেই স্মৃতিগুলো বুঝবে। এই জন্য আমি মনে করি যে যত বড় হোক না কেন তার আপন মানুষগুলোকে আঁকড়ে ধরা উচিত, কারণ এটা বেশি দিনের জন্য আমি আসিনি, আমি অল্প কয়েকটা দিনের জন্য এসেছি। যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় আমার চলে যেতে হবে। এত সুখের আশা করো কেন? একদিন তো এত কষ্টের দিন কাটিয়েছ, তাও তো তুমি বেঁচে ছিলে, এত সুখ কেন তোমার? একদিন যাদের স্মরণে দেশ হইত বাকুল, কোথা সেই কবিগুরু রাজেন্দ্র নকুল, যাদের স্মরণে দেশ হইত বাকুল, কোথা সেই কবিগুরু রাজেন্দ্র নকুল, চলে গেছে কোথা সেই প্রাণের কবি নিশিয়ার বিজয়, চলিয়া গেছে আমার জীবন 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 খাতার পাতায়, জীবন খাতার পাতায় কি যে লিখি ছাই, কিছু তার মুছে গেছে, কিছু মনে নাই। জীবন খাতার পাতায় কিছু তার মুছে গেছে, কিছু মনে নাই। জীবন খাতার পাতায় কি যে লিখি ছাই, কিছুক্ষণ মুছে গেছে, কিছু মনে নাই। আজ রটিয়া দেখি পাতা, এ জীবনের সবই হলো ভুল, আমি যেন কার হাতে খেলারি পুতুল। আমার তরি বুঝি আসে সমাজস্থান অবশ্যই ছাড়তে হবে এখন আমাদের কবিতা। কেন গুরুচাঁদ কি করেছিল? আমি কহিলাম সভায়, তার মতো বান্ধব